স্বাগত প্রযুক্তি বাংলাদেশে এই আয়োজনে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। নানা কিছুই চলছে রাজনীতিতে, রাজনৈতিক সংকট, মেরুকরণ, অনিশ্চয়তা সহ এক নতুন রাজনৈতিক মোড়ে দাঁড়িয়ে বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে আজকে আমরা আলোচনা করব নির্বাচন, সংস্কার, ঘোষণাপত্র, কী প্রভাব রাজনীতিতে এই বিষয়ে। এবং আলোচনা করতে আমার সাথে আজকে স্টুডিওতে আছেন বিএনপির মিডিয়া সেল ও মানবাধিকার কমিটির সদস্য এবং দুদক সংস্কার কমিশনের সদস্য ফারজানা শারমিন পুতুল। আরও আছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। স্বাগত আপনাদের দুজনকেই। আমি যদি একটা প্রশ্ন দিয়েই যদি শুরু করতে চাই, ফারজানা শারমিন পুতুল, আপনার কাছে আমার শুরুতেই যে প্রশ্নটা থাকবে, গণ আন্দোলন দেখলাম আমরা, আওয়ামী লীগের পতন দেখলাম, রাজনৈতিক উত্থান পতন দেখলাম, ভবিষ্যতের রাজনীতিতে মৌলিক কোনো পরিবর্তন কি আসতে যাচ্ছে, কি মনে করেন? ধন্যবাদ শুভ্র আপনাকে। যেই আন্দোলনের কথা আপনি বললেন, গণ অভ্যুত্থানের কথা আপনি বললেন, সেটার ভেতর দিয়ে অলরেডি একটি পরিবর্তন কিন্তু সূচিত হয়ে গেছে। ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে, একটা ফ্যাসিজমের পরিণতি কী হতে পারে সেটা কিন্তু দেশ বিদেশে দেশের জনগণ দেখেছে, বিশ্ব দেখেছে। তো এখান থেকে পরিবর্তন অবশ্যই হতে হবে এবং সেই পরিবর্তনের পথেই বাংলাদেশ হাঁটছে। তো সকল পরিবর্তনের ক্ষেত্রে একটা স্টেজ থাকে, যেটাকে আমরা বলতে পারি যে বাংলাদেশ এখন যে স্টেজটা পার করছে, একটি পতন এবং একটি উত্থান, এ দুটোর মাঝখানের একটি সময়। তো এই সময়টুকুতে একটা অস্থিরতা বিরাজ করবে, সেটাই করছে। বহু বছরের জঞ্জাল দেশটাকে যে জায়গায় নিয়ে গিয়েছিল, সেখান থেকে উঠে দাঁড়ানোর জন্য যেই জায়গাগুলোকে মেরামত করার প্রয়োজন, যেই জায়গাগুলোতে নতুন করে চিন্তা করার প্রয়োজন, যেই জায়গাগুলোকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন, সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করা, সেখানে কাজ করা এবং ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ার জন্য প্রত্যেকের সদিচ্ছা, এই বিষয়গুলোতে কিন্তু আপনি দেখবেন যে বিভিন্ন সেক্টরের মানুষ, সাধারণ জনগণ থেকে শুরু করে পেশাজীবী থেকে শুরু করে যারা এই মুহূর্তে দায়িত্বপ্রাপ্ত আছেন দেশ চালানোর, তারা থেকে শুরু করে সবার ভেতরে কিন্তু ওই আকাঙ্ক্ষাটা আছে, যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা। কারণ পরিবর্তন না হলে কি হবে সেটা দেখে এসছে। মানে প্রায় 6 মাস হয়ে গেল, এখনো কি সেই আগের মতোই আসলে আশাবাদ বা পরিবর্তনের আকাঙ্ক্ষা বা আগ্রহ, যাই বলি না কেন, আস্থা, সেগুলো এখনো দেখতে পাচ্ছেন? আপনি যদি আস্থার জায়গাটা থেকে সরে আসেন, তাহলে কিন্তু আপনার হাতে আর কিছু থাকবে না। এবং যদি আপনি আশা থেকে সরে আসেন, তাহলেও কিন্তু স্বপ্ন তো দেখতে হবে আমাদেরকে। এত বছরের জঞ্জাল, এটা কিন্তু রাতারাতি ওভারনাইট ইউ ক্যানট ম্যানেজ এভরিথিং, ইউ ক্যানট চেঞ্জ এভরিথিং। সব থেকে বড় কথা যে কালচারটা তৈরি হয়ে গেছে বিগত 16 বছর ধরে, এই কালচার, এই মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে কিন্তু বাংলাদেশকে কিছুটা সময় নিতে হবে। 6 মাস একটি বর্তমান যে সরকার দায়িত্বপ্রাপ্ত আছেন, ক্ষমতায় আছেন, এই সরকারের জন্য 6 মাসে আমরা বলতেই পারি যে হ্যাঁ, কিছু কিছু কাজ খুব ইমিডিয়েট করা উচিত ছিল, যেটা একটা ভিজিবল চেঞ্জ দেখা যেত। সেই জায়গাগুলোতে কিছুটা ব্যত্যয় ঘটেছে। এটা মানুষের ভেতরে, যেমন প্রাইস হাইকিং থেকে শুরু করে আপনার যেটা হয়েছে যে এই যে গতকালকে ভ্যাট বাড়িয়েছে, আবার যেগুলো ইন্টারন্যাশনাল প্রেশার তো আছে, আইএমএফ এর কিছু ক্রাইটেরিয়া আছে। জি জি, এই প্রসঙ্গগুলোতে আমি আসবো নিশ্চয়ই। আমি একটু সারোয়ার তুষারের কাছে যেতে চাই। একই প্রশ্ন থাকবে যে মৌলিক কোনো পরিবর্তন কি আসতে যাচ্ছে বা দেখতে পাচ্ছেন? অবশ্যই প্রথমত আপনাকে ধন্যবাদ। মৌলিক পরিবর্তন আসতে যাচ্ছে এবং আমরা সেগুলোর কিছু কিছু ভিজিবল হতে দেখা শুরু করেছি। যেমন এর মধ্যে একটা প্রধানত যেটা বলতে হবে সেটা হচ্ছে সংস্কার কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাব মানে প্রায় জমা দেবে এই 15 তারিখের মধ্যে, এবং তারপরে সরকার এবার এক্সিকিউশনে যাবে। অন্যান্য রাজনৈতিক শক্তি এবং দল, সামাজিক সংগঠন সহ যারা সুশীল সমাজ, সবার সাথে কথাবার্তা বলে একটা এক্সিকিউশনের দিকে যাবে, অর্থাৎ রাষ্ট্র সংস্কার হবে, মানে যেটা ছিল এই অভ্যুত্থানের একটা প্রেক্ষাপট এবং একটা কমিটমেন্ট। ফলে আমি তো অবশ্যই বলবো যে পরিবর্তনের মুখে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু যেটা আপা বলেছেন আমি সেটার সাথে একমত, যে এরকম একটা ট্রানজিশনের মোমেন্টে আপনি সব কিছু ঠিকঠাক চলবে এটা আশা করা যায় না। তার পাশাপাশি সরকারেরও কিছু ফার্মনেসের অভাব আছে, এটা অস্বীকার করা যাবে না। এই সকল কারণে পরিস্থিতি যতটা শক্তভাবে কিংবা একটা নির্দিষ্ট অভিমুখে আমরা নিতে পারতাম বা বাংলাদেশ হিসেবে আমরা এগোতে পারতাম, সেখানে কিছু কিছু জায়গায় একটু আমাদেরকে হোঁচট খেতে হচ্ছে। কিন্তু তবে আমি মনে করি যে 15 বছরে এরকম একটা বড় জগদ্দল পাথর যেটা আমাদের উপর চেপে বসেছিল, এটাকে সরানোটা খুব সহজ না। এর নানা এলিমেন্টস, নানা রেসিডিউস এখনও রয়ে গেছে এবং তাদের সাথে আমাদেরকে ফাইট করতে হচ্ছে। এর মধ্যে একটা প্রধানত হচ্ছে যে আগে সরকার এবং রাষ্ট্র একই সিন্ডিকেটের হাতে ছিল। এখন কিন্তু আমি মনে করি অন্তত যে রাষ্ট্রটা পুরনো
আর সরকারটা নতুন, ফলে সরকারকে অনেক বেগ পেতে হচ্ছে অনেকগুলো কাজ করার ক্ষেত্রে। এমনকি আমলারা পর্যন্ত হুমকি দিচ্ছে অনেক সময় যে আমরা সরকার যদি আমাদের দাবি না মানে আমরা জানি কীভাবে মানাতে হয় ইত্যাদি হচ্ছে। এগুলোর ক্ষেত্রে কিছুটা বাধা আছে, কিন্তু জনগণ এবং অভ্যুত্থানের পক্ষের ছাত্রশক্তি, অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলসমূহ, অভ্যুত্থানের পক্ষের সিভিল সোসাইটি প্রত্যেকেই সবার দিক থেকে একটা কমিটমেন্ট আছে। কিছু টেকনিক্যাল পদ্ধতিগত বিতর্ক আছে, কিন্তু এর বাদে সবাই চাচ্ছে যে এখন সংস্কারটা হোক। ফলে আমি মনে করি অবশ্যই আমরা অনেক দূর এগিয়েছি এবং আমাদেরকে এটা অনেক দূর এগিয়েছি বলে আত্মতুষ্টির সুযোগ নাই, আমাদেরকে এটা শেষ করতে হবে। শ্রীলঙ্কা যেমন 2 বছরের মধ্যে একটা জায়গায় এসে পৌঁছেছে, আমাদেরকে এর চেয়ে বেটার জায়গায় গিয়ে দক্ষিণ এশিয়া একটা উদাহরণ মানে সেট করতে হবে। জি, সংস্কার কমিশনের সদস্য ফারজানা শারমিন পুতুল, সংস্কারের প্রসঙ্গ যেহেতু আসলে আমি যদি একটু জানতে চাই যে আপনারা সংস্কার করছেন, সেগুলো করতে গিয়ে আসলে কোনো ধরনের বাধা, সংকট, বিপত্তির মুখে পড়ছেন কিনা, বা অগ্রাধিকার ভিত্তিতে কোন সংস্কারগুলো করা জরুরি বলে মনে করছেন, মানে দুটি বিষয়ই জানতে চাই। দেখুন, সংস্কার যে 11টি কমিশন গঠন করা হয়েছে, প্রথম দিকে করা হলো 6টি কমিশন। তার ভিতরে আমি যে কমিশনের মেম্বার হিসেবে কাজ করছি, দুর্নীতি দমন কমিশন, সংস্কার কমিশন যেটা, সেখানে কাজ করছি। তো প্রথম কথা হচ্ছে যে কাজ করতে গিয়ে কোনো বাধা বিপত্তি এই ধরনের কোনো কিছু আমরা কখনোই ফেস করিনি, বরং এই জায়গাতে কাজ করতে পেরে আমি নিজে অনেক প্রাউড ফিল করি যে দেশের এরকম একটি মোমেন্টে এরকম একটি দায়িত্ব আমি পালন করতে পারছি। 5 তারিখের আগে মাঠে ছিলাম একভাবে, কাজ করেছি একভাবে, আপনাদের চ্যানেলগুলোতে এসেছি একভাবে, আর এখন আসি অন্যভাবে। বিষয়টা যেটা হচ্ছে যে সংস্কার কমিশনগুলো যেটা গঠন করা হয়েছে, এটা বেসিক্যালি হচ্ছে যে এই কমিশনগুলো থেকে আইডিয়া নিয়ে কিন্তু বর্তমান সরকার যিনি আছেন তিনি সামনের দিকে এগোবেন যে কি কি জায়গায় হাত দেওয়া যায় বা কোন কোন সংস্কারগুলো ইমিডিয়েটলি করা যায়। যেমন আমি আমাদের সংস্কার কমিশনের কথা বলতে পারি, আমরা 3টা টিয়ারের প্রস্তাব দেব যে ইমিডিয়েট কোন কাজগুলো করা উচিত, মধ্যবর্তী পর্যায়ে কোন কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে এবং কোনগুলো একটু লং টার্মে করা উচিত। কাজগুলো করতে গিয়ে আমরা দেখেছি যে দুদকের যে অবস্থা আমরা বাইরে থেকে দেখতাম, ভেতরে গিয়ে দেখেছি তার থেকে 100 টাইমস ওয়ার্স্ট কন্ডিশন, এবং দুদককে ব্যবহারই করা হচ্ছে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য বিগত বছরগুলোতে। তো শুধু দুদক না, প্রত্যেকটা ইনস্টিটিউশনগুলোকে আপনি দেখবেন যে একইভাবে একেবারে ডিস্ট্রাকশনের দিকে নিয়ে যাওয়া হয়েছিল খুব সিস্টেমেটিক ওয়েতে, এবং তারা খুব প্ল্যানিং ওয়েতে কাজটা করেছে। যখন আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আপনার সরকারের আজ্ঞাবহ হয়ে যাবে, তখন কিন্তু সরকার এই যে ফ্যাসিজম ক্রিয়েটটা করতে পারে। সো তারা কিন্তু এটাই চেয়েছিল, এবং রাষ্ট্র এবং সরকারের যে ভেদরেখা সেটা একদম মুছে দিয়ে না, সেটা অবশ্যই দল, শুধু রাষ্ট্র এবং সরকার না, দল, রাষ্ট্র, সরকার সবগুলোকেই তারা একাকার করে ফেলেছিল। তো সেই জায়গা থেকে আসলে সংস্কার করতে গিয়ে আমরা যে প্রস্তাবনাগুলো দিচ্ছি, এই প্রস্তাবনাগুলো নিয়ে পরবর্তীতে আবার একটি কমিটি গঠন করা হয়েছে, যেটাতে আমাদের প্রধান উপদেষ্টা প্রধান আছেন, আলী রিয়াজ স্যার আছেন, তারা মিলে আবার আমাদের সংস্কার কমিশনের প্রধানদেরকে নিয়ে বসবেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন, এবং ইমিডিয়েটলি কোন কোন সংস্কার। আমাদের আসলে এখতিয়ার শুধুমাত্র প্রপোজালটুকু দেয়া, এটার এক্সিকিউশনে কিন্তু কোনো পাওয়ার কোনো কমিশনের নেই। সো আমরা প্রপোজাল দিচ্ছি, এবং আমরা প্রপোজালের সাথে এটাও এনশিওর করতে চাই যে প্রপোজালগুলো দেয়া হচ্ছে এগুলো যেন অবশ্যই পাবলিক হয়, কারণ আমাদের কমিশনগুলোর উপরে মানুষের আস্থা অনেক। যেমন আমরা যখন পাবলিকলি যাই, তারা ধরে নেয় যে আমরা বোধহয় দুদক, এবং আমাদেরকে কোয়েশ্চেন করার চেষ্টা করে যে আপনারা কি করছেন, এত এত টাকা বিদেশে পাচার হয়ে গেল, সবাই ঘুরে বেড়াচ্ছে, মামলা হলো না, কেন তাদেরকে ধরা যাচ্ছে না, কেন ফিরিয়ে আনা যাচ্ছে না টাকা। তো এটা কেন করে? মানুষের আস্থার জায়গাটা থেকে। সো আমাদের কমিশন, আমরা যে কাজগুলো করছি, আমরা যে পরিশ্রমটুকু করছি, যে ডেডিকেশন দিয়ে আমরা কাজটা করছি, আমরা চাই যে এই জিনিসগুলো মানুষ জানুক, সেটা আমাদের একটা দাবি থাকবে সরকারের কাছে। প্লাস যে প্রপোজালগুলো দেওয়া হচ্ছে এগুলো যেন ইমপ্লিমেন্টেশন হয়, কারণ আইন তো অনেক হয়, কিন্তু আইনের ইমপ্লিমেন্টেশন না হওয়ার কারণে কিন্তু আজকে বাংলাদেশে অবস্থা হয়েছে। সো প্রপোজালগুলো যেন শুধুমাত্র নথিভুক্ত হয়ে না থাকে, এগুলোর জন্য এক্সিকিউশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স নেওয়া হয়, সেটার জন্য কিন্তু আমাদের গভর্নমেন্টের কাছে আলাদা করে একটা রিকোয়েস্ট করা থাকবে। একদম পরিষ্কার। সারোয়ার তুষার, একটু সংস্কারের প্রসঙ্গেই থাকতে চাই আপনার কাছে। মানে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো, বেশ কিছু রাজনৈতিক দলে কিন্তু বারবার নির্বাচনের কথা বলছে, এবং সংস্কারের প্রসঙ্গে তারা বলছে যে একটি রাজনৈতিক সরকারই আসলে সংস্কারগুলো সম্পন্ন করবে। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত যেসব সংস্কার হয়েছে সেগুলো সত্যিকার অর্থে কতটা দৃশ্যমান হয়েছে, বা কোন জিনিসগুলো আগে দরকার সংস্কার করা, সেইগুলোকে আসলে চিহ্নিত করতে পেরেছেন কিনা, বা এই ক্ষেত্রে সংস্কারের, নির্বাচন এবং সংস্কার প্রসঙ্গে আপনাদের যে অবস্থান জাতীয় নাগরিক কমিটি, আপনারা কি ভাবছেন? এক্ষেত্রে আমি যেটা একটু আগে বলছিলাম যে বিএনপির সাথে আমাদের কিছু পদ্ধতির প্রশ্নে দ্বিমত আছে। যেমন তারা বলছেন যে নির্বাচিত সরকার এসে সংস্কার করবে, এটা ছাড়া আমরা এটাকে বোঝাতে দিতে পারবো না। আমরা উল্টো বলছি যে
এই যে সামনে যে নির্বাচিত সরকারটা আসবে, পরবর্তী নির্বাচিত সরকার, এটার বৈধতার ভিত্তি হবে সংস্কার এবং নতুন করে যে আপনি যে সংবিধান সংস্কার করবেন কিংবা একটা নতুন সংবিধান বানাবেন, যেটাই করেন, এটা কিন্তু পরবর্তী নির্বাচন যে সরকারটা আসবে তার বৈধতার ভিত্তি, উল্টোটা না। হ্যাঁ, এখানে আরেকটা হচ্ছে নির্বাচন কিন্তু সংস্কারের কারণ না, নির্বাচন সংস্কারের ফলাফল, অর্থাৎ নির্বাচন বনাম সংস্কার করার কিছু নাই। কিন্তু আনফর্চুনেটলি বিএনপির বিভিন্ন নেতৃস্থানীয় যারা আছেন তাদের কথা শুনলে অনেক সময় মনে হচ্ছে যেন নির্বাচনের উদ্দেশ্যে এই সমস্ত সংস্কার করতে হবে। ব্যাপারটা কিন্তু একেবারেই সেরকম না। আপনি সংস্কার করবেন কারণ আমাদের স্টেট ইনস্টিটিউশনসগুলো ভেঙে ফেলা হয়েছে। একটু আগে আপা বলছেন, আমরা এটার সাথে একমত যে দল, সরকার, রাষ্ট্র সব মিলে একটা ক্রিমিনাল সিন্ডিকেটে পরিণত হয়েছে। এখন আমাদের স্টেট ইনস্টিটিউশনগুলো দাঁড় করাতে হবে। যখন আমরা এটা দাঁড় করাতে পারবো, তারপর হচ্ছে এটা 6 মাসে কি কিছুটা দাঁড় করানো গেছে? না, কিছু এটা এত সহজ না। এটা যেটা আপা বলেছেন এবং আমরাও মনে করি এটা এত সহজ না। এখনও আমলাতন্ত্রে আমরা জানি যে তারা অনেক প্রোঅ্যাক্টিভভাবে আগে যেভাবে একটা কাজ করা তাদের প্রণোদনা ছিল, বিশাল ঘুষ পেতেন তারা প্রত্যেকটা কাজে, একটা বড় বড় প্রকল্প করতেন। এগুলো তো আমরা শুধু আওয়ামী লীগের নেতাদেরকে দোষ দিই, এই প্রকল্পগুলো ডিজাইন করে দিত কারা? সে আমলারা কিন্তু এখনো বহাল আছে। ফলে এটা এতটা সহজ হবে না, কিন্তু আস্তে আস্তে করতে হবে। এখন কমিশনগুলোর প্রস্তাবটা আগে আসতে হবে 15 তারিখ পর্যন্ত এবং তারপর একটা ওয়াইডার। কিন্তু এই সরকার কি, আপনি নিজেই বলছেন যে এত সহজ না, এই সরকার কি আসলে সেই সক্ষমতা বা সেই দৃঢ়তা দেখাতে পারবে কি? মানে দেখাতে হবে, এটা ছাড়া আমাদের কোনো উপায় নাই, আপনাকে দেখাতে হবে। কিন্তু এই সরকারের সংস্কারের ম্যান্ডেট নাই। আমরা শুধু এই প্রশ্নটাতে দ্বিমত করছি। সরকারকে আমরা বলছি যে আপনার যে ম্যান্ডেট আছে এটা আপনি প্রথমত নিজে বোঝার চেষ্টা করেন। শুধু আমরা ফ্যাসিলিটেট করে দেবো, এটা কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে না। সরকারকে বুঝতে হবে যে তার এটা ম্যান্ডেট আছে। কোন জিনিসটার ম্যান্ডেট নাই সেটা হলো কথা। ম্যান্ডেট নাই হলো সংবিধান প্রণয়ন কিংবা সংবিধান সংস্কারের। বাদবাকি অন্যান্য যে স্টেট ইনস্টিটিউশনস, দুদক কিংবা অন্যান্য নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য যেই সংস্কারগুলো সরকার করবে তার ম্যান্ডেট এটা আছে। কারণ আপনি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছেন এবং আপনার পিপলস সাপোর্ট আছে। এটা আপনাকে প্রথমত সরকারকে বুঝতে হবে। দ্বিতীয়ত হচ্ছে সংবিধান সংস্কারের প্রশ্নে এই সরকার সংবিধান সংস্কার করবে কিংবা নতুন সংবিধান প্রণয়ন করবে আমরা এটা কখনো বলি নাই। আমরা বলেছি যে আপনাকে এই জন্য গণপরিষদে যেতে হবে। বিএনপি বলতে চাচ্ছে যে তারা একটা নির্বাচিত সংসদে গিয়ে সংস্কার করবে। আপনি তো নতুন সংবিধান, এক সেকেন্ড, নতুন সংবিধান কিংবা সংস্কারকৃত সংবিধানের ওপর দাঁড়িয়ে নির্বাচিত সরকার হিসেবে সংসদে যাবেন। হ্যাঁ, সেই নির্বাচিত সংসদ সেখানে সংবিধান সংস্কার করতে পারে না। সংসদ মানে সংস্কার করতে হলে আপনাকে গণপরিষদ, যে কারণে আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচনের কথা বলেছি যে ওই গণপরিষদ নির্বাচনে মধ্য দিয়ে যারা বিজয়ী হবে, গণপরিষদে যারা যাবে, এটাও কিন্তু একটা নির্বাচন। যারা যাবে তারা সংবিধান সংস্কার করবে এবং তারপর এটা শেষ হলে, এটা তার অনন্তকাল চলবে না, এটা শেষ হলে ওই বডিটাই আপনার আইনসভায় পরিণত হবে। আপনার কথার উত্তর আমি ফারজানা শারমিনের কাছ থেকে শুনবো। একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে প্রযুক্তি বাংলাদেশে একটা বিরতির সময় হয়ে গেছে, শিগগিরই সঙ্গে থাকুন। আবারও স্বাগত প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচন সংস্কার ঘোষণাপত্র কি প্রভাব রাজনীতিতে। ফারজানা শারমিন, আপনার কাছে আমার প্রশ্ন করার কথা ছিল যে সারোয়ার তুষার যেটি বললেন যে এটি কোনোভাবেই নির্বাচন বনাম সংস্কার না, মানে যেটি তিনি বলেছেন আসলে যে আপনারা যেটি ভাবছেন সত্যি কি তাই? বিএনপি একটি অনেক বড় রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দল এবং বিএনপির রাজনীতির একটি দীর্ঘ ইতিহাস আছে। বিএনপির যিনি প্রধান, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার নামের সামনে কিন্তু আপসীন কথাটা বলা হয়। তো বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দল কখনোই নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করাবে না এবং এটা বিএনপি কখনো বলেওনি। আমাদের যে স্ট্যান্ডসটা, যে এই মুহূর্তে কি প্রয়োজন, দেশে এখনকার পরিস্থিতিতে কোন জিনিসটা সব থেকে আগে করা, যেমন কিছুক্ষণ আগে আমি আপনাকে বললাম যে আমরা যখন অনেকগুলো জিনিস একসাথে নিয়ে বসি তখন কিন্তু কোনো জিনিসটাই ঠিকমতো করা হয় না। আমরা যদি অল্প কিছু কাজ নিয়ে বসি এবং সেটাকে আমরা রুটিন ওয়াইজ করতে থাকি, প্ল্যানিং ওয়েতে, তখন কিন্তু কাজটা দ্রুত করা যায়, অ্যাপ্রোপ্রিয়েটলি করা যায়, এফেক্টিভলি করা যায়। তো বাংলাদেশে বিগত 3টা টার্ম কোনো নির্বাচন হয়নি। জি, উন্নয়নের নামে কিন্তু নির্বাচনকে ঠেলে রাখা হয়েছে। সংস্কার অবশ্যই দরকার, সেটা তো আমরাই বলছি, এবং সংস্কারের প্রথম ধাপটাই হওয়া উচিত হচ্ছে নির্বাচন। কিন্তু তার মানে এইটা না যে এই নির্বাচনটা এখনই হতে হবে। বিএনপি কিন্তু একবারের জন্য বলে নাই। আপনি যখন এই যে বিভিন্ন সেক্টর, যেমন ধরেন আপনি শুরুতে আমরা শুনেছি আপনারা যৌক্তিক সময়ের কথা বলেছেন, তারপরে বলেছেন যে যত দ্রুত সম্ভব। যৌক্তিক সময় যত দ্রুত সম্ভব, যত রেটরিকই আমরা ইউজ করি না কেন, মোদ্দা কথা হচ্ছে হোয়াট ইজ নিডেড রাইট নাও ফর দ্য কান্ট্রি। এটা হচ্ছে আমাদের, মানে যেটা আমরা বলতে চাই। আপনি পুলিশ প্রশাসনকে কাজ করাতে পারছেন না, প্রাইস আপনি
জিনিসপত্রের দাম বাড়তে বাড়তে এমন অবস্থা, একেবারে বাজে অবস্থা। ওসি কে দেখলাম আসলে সেটা আত্মহত্যা নাকি হত্যা সেটিও আসলে আমরা কালকে দেখলাম এক্স্যাক্টলি বিভিন্ন জায়গায় কিন্তু অনিয়মগুলো চলছে। এখন এই অনিয়মগুলো যেটা ছোট ভাই বলছিলেন তুষার, যে ম্যান্ডেটের ইস্যুটা অথবা কে বলেছে আপনারা পারবেন না, বিষয়গুলো এরকম করে করা গেলে তো বর্তমান সরকারে যিনি বসে আছেন উনি তো বাংলাদেশ পৃথিবীতে এমনভাবে পরিচিত একটা ফেস, যে কিন্তু আসলে কোনোভাবেই নিজেকে কিন্তু বিতর্কিত করতে চাইবে না, কারণ ওনার সম্মানের জায়গাটা এত উঁচুতে। তো তাহলে উনি কেন পারছেন না? ওনার ক্যাবিনেটে যারা আছেন, উপদেষ্টারা যারা আছেন, তারা এই বিষয়গুলোকে আজকে 6 মাসে কেন হাতের মধ্যে নিয়ে আসতে পারলেন না? আজকে সবার আগে যদি শুধু দামটা কমানো যেত, তাহলে কিন্তু মানুষের আস্থার জায়গাটা অনেক বেশি হতো, মানুষ কিন্তু স্বস্তিতে থাকতে পারত। যদি এই যে পুলিশ বা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরকে দিয়ে একটা জায়গায় নিয়ে আসে, যদি ট্রাফিকটা অন্তত কন্ট্রোল করা যেত, হ্যাঁ, এই জায়গাগুলো যেগুলো রেগুলার নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো মানুষের কাছে, এই জিনিসগুলোকে তারা কিন্তু কেন করতে পারছে না? আমরা যেটা বলেছি যে আপনি তো সংস্কার একদিনও করতে পারবেন না, এটা কেউ সম্ভব না। একটা গভর্নমেন্ট শুরু করে, সেই সংস্কার আরেকটা গভর্নমেন্টে চলে। এবার এটাকে আমরা শুধু সংস্কার না, আমরা কিন্তু রাষ্ট্র কাঠামো মেরামত বলছি। আমাদের 31 দফা নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, এবং 31 দফার সাথে আপনি দেখবেন যে সবগুলো মানুষ এত অ্যাকসেপ্ট করেছে, এটা বলার বাইরে। বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে আপনি যেই কাজগুলো করলে একটি নির্বাচন পর্যন্ত পৌঁছাতে পারবেন, আপনাকে নির্বাচন কমিশন নিয়ে কাজ করতে হবে, আপনাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে কাজ করতে হবে, একটা নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। ইটস নট ম্যাটার অফ ওয়ান ডে। আপনার কিন্তু এটা বিশাল যজ্ঞ। এই বিশাল যজ্ঞটা করার জন্য বাংলাদেশে যে সংস্কারগুলো প্রয়োজন, আপনি সেই সংস্কারগুলো করে আপনাদের ওই পর্যন্ত যাওয়ার জন্য এই জন্যই বলা হচ্ছে, কারণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মেইন ভিত্তিটাই কিন্তু হচ্ছে ওইটা। এবং বিএনপি কিন্তু কোনোদিনই বলে নাই যে আমরা ক্ষমতায় যেতে চাই। বিএনপির কথা হচ্ছে যে আপনারা রাজনৈতিক দল আপনারা ক্ষমতায় যেতে চাইবেনই, বা এটি ভাবছেন কিনা যে আসলে আপনারা নির্বাচিত হলে যেই সংকটগুলোর কথা আমরা তিনজনই বলছি, সেগুলো আসলে অনেক বেশি অগ্রাধিকার ভিত্তিতে মানে সমাধান করতে পারবেন বা ঠিক করতে পারবেন। সবকিছু হচ্ছে সদিচ্ছার উপর ডিপেন্ড করে। আপনার যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট একটা কান্ট্রিতে থাকবে, তার যে ম্যানেজারিয়াল পাওয়ারটা থাকে, তার কাছে যেই ক্ষমতাগুলো থাকে, ইনস্টিটিউশনাল যে আপনাকে সব জায়গায় ইম্প্যাক্ট ফেলার যে সিস্টেমটা থাকে, সবকিছু লোকবল থেকে শুরু করে সবকিছু, অর্গানাইজেশনগুলো ইনস্টিটিউশনগুলোকে কাজে লাগানোর যে ম্যান্ডেটটা থাকে, যে এখতিয়ারটা থাকে, সেটা অনেক কিছু কিন্তু বর্তমান সরকার করতে পারছেন না। এটা তাদের এখতিয়ারের ভেতরে থাকছে না, যার কারণে কিন্তু এই প্রবলেমগুলো তৈরি হচ্ছে। একদম পরিষ্কার আপনার কথা। সারোয়ার তুষার, যেটি হচ্ছে এই সরকার আসলে আপনি নিজেও বলছেন যে কিছু ব্যর্থতা থাকার পরেও কাজ করছে এবং আপনিও আশা করেন, সেই ক্ষেত্রে একদম জরুরি যে বিষয়গুলো আমরা আজকেও দেখলাম যে প্রায় 100 পণ্যের ভ্যাট বাড়ানো হলো, এগুলো আসলে জনজীবনে ভয়ঙ্করভাবে প্রভাব ফেলেছে। এবং আমরা দেখলাম যে মূল্যস্ফীতির যেই অভিঘাত বা মূল্যস্ফীতির যে প্রভাব জনজীবনে, সেটিও নাভিশ্বাস ওঠার দশা। সেগুলোকে আসলে করতে পারছে, বা এই জায়গাগুলো থেকে আরও বেশি মনোযোগ দেওয়া উচিত ছিল এই সরকারের? অবশ্যই মনোযোগ দেওয়া উচিত ছিল। যেটা 100 পণ্যের মূল্যবৃদ্ধির ব্যাপারে, এটা একেবারেই গ্রহণযোগ্য না, একেবারেই গ্রহণযোগ্য না। আমরা সরকারের কাছে প্রশ্ন রেখেছি যে এই যে এটা তো আগের অবৈধ সরকারের একটা মানে চুক্তি, এবং সেই চুক্তির একটা আউটকাম যে আপনাকে IMF এর সাথে চুক্তিটা এরকম ছিল যে সেই কারণেই দামটা বাড়াতে হয়েছে। কিন্তু একটা সরকার তো নানা ধরনের সমস্যা নিয়েই আসলে ক্ষমতায় থাকবে না, থাকবে। আপনার উচিত ছিল যে IMF কে এখন কারণ আগের ডিলিংসগুলো ফেয়ার হতো না, এটাই তো আপত্তি। আপনি ইন্ডিয়ার সাথেই হোক কিংবা IMF এর সাথেই হোক, যেহেতু সেই সরকারের কোনো বৈধতা ছিল না, তারা যে কোনো কিছুতেই কম্প্রোমাইজ করতে প্রস্তুত ছিল। এই সরকারের উচিত ছিল যে IMF কে এটা পুনর্বিবেচনা করতে বলা। তারা এটা বলেছে কি না এটা আমাদের কাছে স্পষ্ট না, কারণ আমরা এটা অন্তত প্রকাশ্যে তাদের এই ধরনের কোনো অবস্থান দেখি নাই। এটা করা উচিত ছিল, অবশ্যই উচিত ছিল, কারণ এটাতে জনগণের সিরিয়াস প্রবলেম হবে। এবং তখন আমরা যে সংস্কার কার্যক্রমগুলোর কথা বলছি, সরকার তখন জনগণ এগুলো থেকে মুখ ফেরাতে চাইবে আর কি। এই কারণে অবশ্যই হচ্ছে এই সিদ্ধান্তটা, যেটা অধ্যাদেশ জারি করে যেটা করা হয়েছে, এটা বাতিল করতে হবে। এবং আস্থার সংকটও নিশ্চয়ই তৈরি হবে জনজীবনের স্বস্তি না দিলে। একটু আগে আপনি যেটা বললেন যে এই সরকারের প্রতি এখনো পর্যন্ত জনগণের আস্থা আছে। আমি একটা জিনিস বলি, বাংলাদেশের জনগণ কিন্তু মানে এরকম লক্ষ্মী জনগণ খুব কম আছে, ঠিক আছে?
খুব বেশি কিছু চায় না, কিন্তু যেটুকু তার নিজের এইটুকু যদি আপনি তাকে ডিস্টার্ব করা শুরু করেন আগের সরকারের মতো, তাহলে তো সমস্যা। এই জন্য এই যে দাম বৃদ্ধি, এটা আমরা একেবারেই মানে অ্যাকসেপ্ট করি না। আমরা মনে করি সরকারকে এই সিদ্ধান্ত বদলাতে হবে, কারণ এটার কারণে অনেক অস্থিরতা তৈরি হবে এবং দেশের মধ্যে একটা কনফিউশন তৈরি হবে। সামনে যে সংস্কার কার্যক্রম, যে ডায়ালগটা ওপেন হবে, সেটা তো শুধু রাজনৈতিক দলগুলোর সাথে না, জনগণের সাথেও আপনাকে করতে হবে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে। আমরা অন্তত মনে করি এটা করা উচিত। তো সেই ক্ষেত্রে জনগণের যদি এভরিডে লাইফের এই ধরনের একটা ট্রাবল থাকে, জনগণ কিন্তু এগুলোতে খুব বেশি স্বস্তি সহকারে পার্টিসিপেট করতে পারবে না। ফলে এই সিদ্ধান্তটা, যেটা দাম বৃদ্ধির ব্যাপারে, এটা সরকারকে পুনর্বিবেচনা করতে হবে। একটু রাজনীতির প্রসঙ্গে যাই, যে সংস্কার, নির্বাচন যেগুলোর কথা বলা হচ্ছে, মানে দলগুলোকে আসলে আরো বেশি সংস্কারের আওতায় বা নিজেরাই আসলে আরো বেশি সংস্কারের দিকে যাওয়া উচিত কিনা, আমি একই প্রশ্নে ফারজানা শারমিনের কাছে আসবো, একটু আপনার মতামত একটু শুনে নিতে চাই। অবশ্যই রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্র না থাকলে সেই রাষ্ট্র, আপনি একটা অগণতান্ত্রিক দল কিভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করবে, আমরা অন্তত বিশ্বাস করি না। প্রত্যেকটা রাজনৈতিক দলের কাউন্সিল নিয়মিত হওয়া উচিত, ঠিক আছে? এটা হলো মানে একেবারে মানে প্রিরিকুইজিট। এবং এটা করার পরে হচ্ছে তাদেরকে কমিট করতে হবে। এই যে আমরা বলছি, আমরা LF4 কথা বলেছি, যে আপনি যে সংস্কারগুলো, যে ধরা যাক, আমি আপনার সাথে একমত যে সব সংস্কার তো এই সরকার করবে না, কিন্তু আবার এটাও খেয়াল রাখতে হবে সংস্কার কোনো রুটিন কার্যক্রম না, মানে যেটা সংস্কার একটি চলমান প্রক্রিয়া, পৃথিবী যতদিন আছে সংস্কার চলবে। আমরা সেই জায়গায় নাই। আমাদের অনেকগুলো খুব সিরিয়াস প্রবলেম আছে, যেগুলো না সারলে আমরা আর এক মুহূর্ত আগাতে পারবো না। ওই সংস্কারগুলো আপনাকে করতে হবে এবং সেগুলো ইতিমধ্যেই চিহ্নিত। এগুলো করার পরে নির্বাচিত সরকার আসবে এবং তারা সংস্কার কার্যক্রম চলমান রাখবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রথম কথা হচ্ছে যে দলগুলোকে, তারা যে গণতান্ত্রিক, তাদের সিদ্ধান্তগুলো যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়, সেটা স্বাক্ষর রাখতে হবে, প্রমাণ রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে কিছু আশু সংস্কার ব্যাপারে দলগুলোকে কমিট করতে হবে। কেন কমিট করতে হবে? আমি আপনাকে একটা হিস্টোরিক্যাল একটা উদাহরণ দিই। শাহাবুদ্দিন সরকার যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই সরকার, ওই মানে আমাদের প্রথম যে তত্ত্বাবধায়ক সরকারটা, তখন ওটাকে বোধহয় অন্তর্বর্তী সরকার বলা হতো। তারা 29টা টাস্ক ফোর্স গঠন করেছিল সংস্কার উদ্দেশ্যে, বিভিন্ন প্রশাসনিক এবং শিক্ষা সংস্কার, আরও অনেকগুলো ব্যাপার। পরবর্তী নির্বাচিত সরকার একটা সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে নাই, একটা সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হয় নাই। তাহলে কিভাবে জনগণ বিশ্বাস করবে যে আপনি সংস্কার না করে ইলেকশন দিলে যে সেগুলো বাস্তবায়িত হবে? ধন্যবাদ। আমি ফারজানা শারমিন পুতুল, আপনার কাছ থেকে আসলে এই নিশ্চয়তা আপনারা কিভাবে দেন, বা এই আস্থার জায়গাটা আসলে আমাকে কিভাবে বিশ্বাস করাবেন, জনগণকে কিভাবে বিশ্বাস করবেন, সেই উত্তর আপনার কাছে নিব। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে। প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। স্বাগত প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় নির্বাচন সংস্কার ঘোষণাপত্র, কি প্রভাব রাজনীতিতে। ফারজানা শারমিন, আপনার কাছে আমার প্রশ্ন ছিল বিরতির আগে, যে সারোয়ার তুষার যেটি বলছিলেন যে সংস্কারের কথা বলা যায়, সংস্কারের প্রক্রিয়া শুরু করা যায়, এবং উনি একটি উদাহরণও টেনে এনেছেন যে পরবর্তী রাজনৈতিক সরকার সেগুলো কিছুই বাস্তবায়ন করেন। আমরা অতীতে বহুবার দেখেছি যে রাজনৈতিক সরকারের কাছ থেকে জনগণের নির্বাচনের আগে বা নির্বাচিত হওয়ার আগে নানা ধরনের কথা শোনা যায়, তারপরে প্রতারিত হতে হয়। সেই ক্ষেত্রে এইবার যদি আপনারা আসলে যেটি বলছেন যে একটি নির্বাচিত সরকার আসলে বাকি বা প্রকৃত অর্থেই যে সংস্কার সেটি করতে পারবে, অন্তত নির্বাচন পর্যন্ত যেগুলো দরকার সেগুলো করে নির্বাচিত সরকার আসুক, আপনারা আসলে আমাকে কিভাবে আশ্বস্ত করবেন, বা কোন জায়গাটাতে আমি আসলে নিশ্চয়তা পাবো যে আপনারা বাকি ধরনের আচরণ করবেন? এটা আসলে এটা খুবই ভাইটাল একটা কোয়েশ্চেন, কারণ এটা আসলে কিন্তু ডিফিকাল্ট। মানুষের ভেতরে যেই দুঃস্বপ্নটা রয়ে গেছে, এখান থেকে কিন্তু জনগণকে ব্যাক করানো অনেক বড় কঠিন কাজ। এই জন্য কিন্তু আপনি দেখবেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে সামনে যে নির্বাচনটা হবে সেটা হবে সব থেকে কঠিন নির্বাচন, এবং সেখানে যে শুধুমাত্র নমিনেশন পেলেই আপনারা জিতে আসতে পারবেন সেই জায়গাটা থেকে আপনাদেরকে সরে আসতে হবে, কারণ আপনাদের ব্যক্তি ইমেজটা সেখানে ফ্যাক্টর করবে। ওর সাথে আমি একেবারেই একমত। যদি পলিটিক্যাল গভর্নমেন্টের সদিচ্ছা না থাকে, কোনো সংস্কারই কিন্তু কাজ করবে না। এখন কথা হতে পারে যে বিএনপি তাহলে কি চিন্তা করছে, বা বিএনপি কীভাবে মানুষকে আশ্বস্ত করবে। দলের ভেতরে গণতন্ত্রের চর্চার যে বিষয়টা বলা হচ্ছে, আপনি দেখবেন যে 5 তারিখের পর থেকে এই পর্যন্ত যে আওয়ামী লীগ নিজেরা আশঙ্কা করেছিল যে 5 তারিখের পরে বা তারা যখন ক্ষমতা থেকে চলে যাবে, যেতে হবে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় লাশ পড়ে থাকবে। একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা কিন্তু আওয়ামী লীগের বাড়িঘর গিয়ে পাহারা দিয়েছি। এখন পর্যন্ত যে কোনো ধরনের চাঁদাবাজির অভিযোগ প্রমাণসহ তার কাছে গেলেই আমাদের হাজারের উপরে কিন্তু নেতাকর্মীকে বহিষ্কার করা হচ্ছে, শাস্তি দেওয়া হয়েছে, এবং দলীয় পদক্ষেপ নিয়ে কিন্তু মামলা পর্যন্ত করা হয়েছে। সো আমার কথা হচ্ছে যে আপনি তো মুখে বলে বিশ্বাস করাতে পারবেন না, আপনাকে কাজ দিয়ে প্রমাণ করতে হবে। সো অলরেডি কিন্তু আমাদের এই যে সংস্কার পরিক্রমায় যা চলছে, ধরেন আমরা দুদক থেকে যে সংস্কার
আমরা যে প্রস্তাবগুলো দিতে যাব, দেখা যাচ্ছে যে বিএনপির অনেক কিছুতেই কিন্তু 31 দফাতে অনেক কিছু চলে আসছে। একটা কিন্তু সহাবস্থানের সব জায়গাতেই সবাই, কারণ মাইন্ডসেটটা তো বোঝা যাচ্ছে যে আমাদের পেছনের ঘটনাগুলোকে যদি আমরা ঠিকঠাক করে সামনে এগুতে চাই তাহলে আমাদের কী কী করতে হবে, সাধারণ মানুষও কিন্তু এগুলো বোঝে, এগুলো কিন্তু রকেট সায়েন্স না। সো এই ছোট ছোট জিনিসগুলো সবার মাথাতেই আছে এবং একটি রাজনৈতিক দলের সদিচ্ছার উপর নির্ভর করবে, এবং সেই সদিচ্ছাটা বিএনপির প্রচুর, এবং সেটা আরও কীভাবে প্রকাশ পেয়েছে। বাংলাদেশে দুটো বড় রাজনৈতিক দল ছিল, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ ক্রিয়েট করে গণ অভ্যুত্থানের মাধ্যমে এখন পতিত হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের কোনো অস্তিত্ব নেই। তাহলে ধরা যায় বিএনপি একটি বড় রাজনৈতিক দল, যদি নির্বাচন যখনই হোক না কেন সমূহ সম্ভাবনা আছে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু নির্বাচনে জয়ী হবে। তারপরেও কিন্তু বিএনপি কি বলেছে যে যারা গণ অভ্যুত্থানের পার্টিসিপেট করেছেন প্রত্যেকটি রাজনৈতিক দল নিয়ে কিন্তু আমরা একটি জাতীয় সরকার গঠন করব, যেন কোনো আবার ফ্যাসিজম ক্রিয়েট হতে না পারে। সো এই যে আপনার ইন্টেনশনটা থ্রো করছে পার্টি, এটা কিন্তু জনগণ খুব ভালো করে অ্যাকসেপ্ট করছে। আপনি কিন্তু মানুষের কাছে তখন পৌঁছাতে পারবেন যে ঠিক আছে, তারা কিন্তু আবার ফ্যাসিজম ক্রিয়েটের এগেইনস্টের কথা বলছে। সো এটা যখন কাজে যাবে তখন কিন্তু প্রমাণটা করা যাবে। আপনাদের এখন মুখে বলে আমরা করতে পারবো না, আবার সদিচ্ছা এবং আমাদের কর্মপরিকল্পনা রাজনৈতিক সংস্কৃতিতেও আসলে পরিবর্তন আনতে হবে, কারণ আমরা দেখেছি যে এই গণঅভ্যুত্থানই দেখিয়ে দিয়েছে আসলে জনগণের যেই আসলে তার দেয়ালে পিঠ ঠেকে গেলে এবং একটি বড় প্রজন্ম আসলে আমরা এই অভ্যুত্থানের মধ্য দিয়ে সামনে এসেছে, যারা আসলে পুরনো রাজনৈতিক ব্যবস্থা, সেই লেজুর বৃত্তির রাজনীতি, সেই আসলে রাজনৈতিক দুর্বৃত্তায়নের যে পরিবেশ, আমাদের বোঝা উচিত, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই বোঝা উচিত যে বর্তমান যুগটা কি চাইছে, এবং সেটা বুঝেই কিন্তু আমরা আসলে রাজনীতিতে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করছে দলীয়ভাবে। জি, সারোয়ার তুষার, ঘোষণাপত্রের প্রসঙ্গে আসে, যেটি হচ্ছে যে বলা হয়েছিল আপনারা সেই ঘোষণাপত্র করবেন, কিন্তু আসলে সরকারই বলল যে আসলে সেই আমার প্রশ্ন থাকবে যে সেটি আসলে কতটা জনবান্ধব ছিল, মানে জন আকাঙ্ক্ষা, জনবান্ধব যাই বলি না কেন, সেটি কতটা ছিল? মানে 31 তারিখে আমরা যে ঘোষণাটা দিতে চেয়েছিলাম সেটা অবশ্যই মানে গণ অভ্যুত্থানের স্পিরিট এবং জনগণ যে কারণে অভ্যুত্থানটা করতে হয়েছে তার প্রেক্ষাপট এবং ভবিষ্যতে আমরা কী ধরনের বাংলাদেশে দেখতে চাই তার একটা রিফ্লেকশন সেখানে থাকতো। কিন্তু তারপর যখন প্রথমত সরকার বলেছে এটা প্রাইভেট ইনিশিয়েটিভ, তারপর তারা বলেছে যে মানে ছাত্র জনতার চাপে তারা বলতে বাধ্য হয়েছে যে ওকে আমরা এটা করবো, মানে এটা এখন গভর্নমেন্ট ইনিশিয়েটিভ হয়ে গেছে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এখনও সরকারের তরফ থেকে 10 দিন পার হয়ে গেছে ইতিমধ্যে কোনো দৃশ্যমান উদ্যোগ আমরা দেখি নাই। ফলে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন উঠছে যে আপনি যদিও বলা হচ্ছে, গতকালকেও সরকার থেকে বলা হয়েছে যে আগামী 1 সপ্তাহের মধ্যে রাজনৈতিক দল সহ সবার সাথে কথাবার্তা বলবে, কিন্তু এই 10 দিন কেন কথাবার্তাটা শুরু করা হলো না, এটা নিয়ে আমাদের মধ্যে যথেষ্ট পরিমাণ উদ্বেগ আছে এবং আমরা এটাতে কিছুটা পরিমাণ ক্ষুব্ধ। সরকারের উচিত আর একটা দিনও নষ্ট না করে এই মাসের মধ্যেই যে করেই হোক এই মানে প্রোক্লেমেশনের জারির করা, তারা যেটা বলেছে তারা পরিবেশটা তৈরি করবে। প্রোক্লেমেশনটা তো আসলে ছাত্র জনতাই করবে, সরকার শুধুমাত্র সহযোগিতা করবে, ঠিক আছে, এটা নিয়ে আমাদের প্রবলেম নেই, কিন্তু আপনাকে এই মাসের মধ্যে এটা করতে হবে, এটাকে খুব বেশি ঝুলিয়ে রাখার সুযোগ নাই। দীর্ঘসূত্রতা। একটু শেখ হাসিনার প্রসঙ্গে আসি। আমরা আজকেই দেখলাম যে খবরে দেখলাম, ভারতীয় একটি গণমাধ্যমের খবরে আসলে আমরা মূলত জানতে পেরেছি যে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে এবং সেটি বিশ্লেষকরা এটিও বলছেন যে তাকে ফেরত না দেওয়ার বা আরও তার অবস্থান সেখানে আরও দীর্ঘিত হওয়ারই লক্ষণ। এই জায়গাগুলো কি আসলে রাজনীতিতে কোনো ধরনের মানে প্রভাব ফেলতে যাচ্ছে, বা শেখ হাসিনার ভারতে অবস্থান? ভারত কোনো প্রতিবেশী সুলভ আচরণ করছে না আমাদের সাথে। প্রথমত এই 21 শতকের একটা নিকৃষ্টতম গণহত্যাকারী, তাকে আপনি জায়গা দিচ্ছেন এবং তার ভিসা বাড়িয়ে দিয়েছেন এবং তার স্ট্যাটাস কিন্তু পরিষ্কার না, কারণ তার যে দুটো পাসপোর্ট, কূটনৈতিক পাসপোর্ট এবং অন্য আরেকটা পাসপোর্ট, দুটো পাসপোর্টই কিন্তু বাংলাদেশ সরকার বাতিল করেছে। তাহলে আপনি ভিসা দিচ্ছেন কোন পাসপোর্টের এগেনস্টে? এবং তাকে আপনি, আমাদের তো বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে ভারতের সাথে, আমরা তো উলফা নেতাকে একসময় ফিরিয়ে দিয়েছিলাম, আর এর চেয়ে এত ভয়ঙ্কর একজন ক্রিমিনাল, মানে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের একটা ক্রিমিনাল, তাকে এখনও ভারত জায়গা দিচ্ছে, রাষ্ট্রীয় প্রোটোকলে জায়গা দিচ্ছে। এটা খুবই দুঃখজনক এবং এতে করে আমাদের সিকিউরিটি কনসার্ন তৈরি হয়েছে। ভারত কিন্তু বারবার বলছে যে 5 তারিখের পর থেকে তাদের সিকিউরিটি কনসার্ন তৈরি হয়েছে, বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এই সমস্ত প্রচারণা তারা চালাচ্ছে, মানে মিথ্যা প্রচারণা। হ্যাঁ, এটা মানে ভয়ঙ্কর, মানে ইন্ডিয়ান মিডিয়ার স্ট্যান্ডার্ড এত জঘন্য, এটা তারা প্রমাণ করেছে। কিন্তু এখন আমরা মনে করি যেটা জেনুইন, আমাদের গণহত্যাকারী এবং তার যে সাগরেদ যারা আছে ইন্ডিয়া, এখন আপনি কলকাতায় গেলে গলিতে গলিতে আওয়ামী লীগের নেতাকর্মী দেখতে পাবেন আমার ধারণা, এদেরকে জায়গা দিয়ে বাংলাদেশের, এবং তারা ওখান থেকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে। আরাফাতের আমরা ভয়েস রেকর্ড শুনলাম গতকালকে। এদেরকে গ্রেফতার করার ক্ষেত্রে ইন্ডিয়ার আমাদেরকে হেল্প করা উচিত, কারণ আমরা প্রতিবেশী হিসেবে থাকতে চাই, এবং না করে ইন্ডিয়া আমাদের জন্য একটা নিরাপত্তা সংকট তৈরি করছে বলে আমি মনে করি। জি, ফারজানা শারমিন, আপনি কি বলবেন এই প্রসঙ্গে, বা আপনাদের অবস্থানটা কোথায়? ডিপ্লোমেসিটা আসলে
সমানে সমানে যদি ওই স্ট্র্যাটেজিগুলো মেনটেন করা হয়, সেটাই আসলে দুটো দেশের জন্যই ভালো হয়। যারা প্রতিবেশী রাষ্ট্র থাকেন, ইন্ডিয়া সম্পর্কে বাংলাদেশের জনগণের একটা নেগেটিভ পার্সপেক্টিভ বহু আগে থেকেই আছে। তো সেই জায়গাটা থেকে আমরা চাই যে ইন্ডিয়া এটা উত্তরণটা ঘটাক, এবং সেটার জন্য তাদেরকে কিছু পজিটিভ ওয়ার্ক করতে হবে। তো এখন যে কাজগুলো তারা করছে, যেটা তুষার বলল, খুব সিগনিফিকেন্টলি এটা ট্রু, যে ইন্ডিয়া যদি তার অবস্থানটা চেঞ্জ না করে, আলটিমেটলি কিন্তু সম্পর্কটা গত এই বিগত সময়গুলোতে তারা যে মানুষের সাথে সম্পর্কটা করেছিল, যে তারা একটি স্ট্রাইকার বসিয়েছিল এখানে, তাদের মতো করে খেলতো। তো ওই জায়গাটার ভুলটা যদি তারা এখনও বুঝতে না পারে, কারণ আপনার গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের, রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক, সেই বেনিফিটটা কিন্তু অনেক বড়। কিন্তু তারাও কিন্তু বেনিফিট নিয়েছিল কিভাবে? তারা ওই যে বললাম, একজন স্ট্রাইকার বসিয়েছিল এখানে, যে নিজের দেশকে বিক্রি করে দিতে পারতো, দিয়েছেও সেটা, এবং সে একেবারে নির্লজ্জের মতো এটাও বলতো যে আমি তাদেরকে যা দিয়েছি সেটা তারা সারা জীবন মনে রাখবে। তো সেই জায়গা থেকে আসলে যখন ইন্ডিয়া সরে গেছে, এই দেশকে আর সেভাবে দেখতে পারছে না, তাদের ভেতরে কিন্তু অনেক ধরনের ক্ষোভ কাজ করছে, এটা আমরা বুঝতে পারি। কিন্তু আমরা যেটা আশাবাদ ব্যক্ত করতে চাই, যে সম্পর্কটা তো হচ্ছে প্রতিবেশীর সম্পর্ক, এবং এটা চলবে। আপনারাও আমাদেরকে ছেড়ে দিতে পারবেন না, আমরা আপনাদেরকে ছেড়ে দিতে পারবো না। বাট বাংলাদেশকে যেভাবে দুর্বল মনে করার চেষ্টা হয়েছে এতগুলো বছর ধরে, বাংলাদেশ কিন্তু অতটা দুর্বল না, তারা উঠে দাঁড়াতে জানে, উঠে দাঁড়াবে। সো সম্পর্কটা উন্নয়ন করতে গেলে যেই এলিমেন্টগুলোকে আপনি বাংলাদেশের এগেনস্টে ইউজ করার জন্য চেষ্টা করছেন, সেই জায়গা থেকে ইন্ডিয়াকে সরে আসা উচিত বলে মনে করি, এবং আহ্বানও জানাই সেটা। ওনারা বারবার বলছেন যে বাংলাদেশের ট্রানজ্যাকশন তো আমাদের একটা বিষয় নিয়ে না, অনেকগুলো বিষয় নিয়ে আছে। কিন্তু যে বিষয়টা নিয়ে আপনারা অতিরঞ্জিত করছেন, বা যে বিষয়টাকে আপনারা প্যাট্রোনাইজ করছেন, সেটা কিন্তু বাংলাদেশের জনগণের মনস্তাত্ত্বিক এবং যে নাগরিক চাহিদা যেটা, সেটা কিন্তু বিরুদ্ধে যাচ্ছে। এবং তার যে ইমোশন, একই দিনে, দুদিনে, 3 দিনে হাজার হাজার প্রাণ কেড়ে নেওয়া, 17-15টা বছর ধরে গুম, ক্রসফায়ার থেকে শুরু করে, গায়েবী মামলা থেকে শুরু করে মানুষের উপর নির্যাতন, এই জায়গাগুলোকে যে স্টাবলিশ করে ফেলেছিল, ইনস্টিটিউশনালাইজ করে ফেলেছিল, সেই মানুষটাকে আপনারা আশ্রয় দিয়ে কিন্তু আলটিমেটলি বাংলাদেশের এগেনস্টের কাজটাই আপনারা করছেন। অসংখ্য ধন্যবাদ দুজনকে আজকে প্রযুক্তি বাংলাদেশে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। শেষ করছি প্রযুক্তি বাংলাদেশের আজকের আয়োজন। ডিবিসির সঙ্গে থাকুন।